হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফস্টাইল ইন কানাডা। আমি কানাডা থেকে ফ্লোরিডা চলে এসেছি। আমরা আসার পরে এত টায়ার্ড ছিলাম, কয়েকদিন শুধু ঘুমিয়েছি, রেস্ট নিয়েছি। আজকে একটু বের হচ্ছি, একটু ঘুরে দেখবো চারপাশ। এই তো, প্লিজ স্টে উইথ মি, আপনাদের সাথে শেয়ার করবো কোথায় কোথায় যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন ফ্লোরিডার সেন্ট অগাস্টিন ফোর্টে যাচ্ছি। ফ্লোরিডা এখন বৃষ্টি হচ্ছে। দেখতেই পাচ্ছেন বাইরে বৃষ্টি, পুরোই বিপরীত ওয়েদার কানাডার সাথে। আমার মনে হচ্ছিল যে ফ্লোরিডা প্রতিদিনই আসলে বৃষ্টি হয়। আমরা যে কয়দিন ছিলাম প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েছে, কখনো তুমুল কখনো কম। ফ্লোরিডা আসার প্ল্যান আমাদের আসলে একেবারে হুট করে নেওয়া হয়েছে। এখন তখন সময়টা ছিল ডিসেম্বর মাস এবং ক্রিসমাস ভ্যাকেশন চলছিল। বুঝতেই পারছেন, টিকিট এবং অন্যান্য সব কিছু খুবই এক্সপেন্সিভ ছিল সেই সময়টায়। আর যাদের কোনো ভ্যাকেশন প্ল্যান থাকে, অনেক আগে থেকেই তারা টিকিট কেটে রাখে বা বুকিং দিয়ে রাখে। কিন্তু আমরা জাস্ট একদিনের নোটিসে, যেমন 24শে ডিসেম্বর আমার এয়ার এন্ডিং মিটিং ছিল অফিসে, প্লাস এয়ার এন্ডিং পার্টি ছিল। তো তখনও আমি আসলে ঠিক জানি না যে আমি আসলে ভ্যাকেশনে যেতে পারবো কি পারবো না। এরপর মিটিংয়ের মিটিং যখন চলছিল, সেই টেবিলেই আমি আমাদের বসদের সাথে আমার ভ্যাকেশনের প্ল্যানটা শেয়ার করি এবং তখন আমি আসলে ছুটি ম্যানেজ করি। তৎক্ষণাৎ মুহূর্তেই আমি এই মিটিং প্লাস এরপর পার্টি চলাকালীনই টিকিট বুকিং দেওয়া থেকে শুরু করে সব প্ল্যান ফোনেই চলছিল। এরপর মিটিং প্লাস পার্টি শেষ করে জাস্ট মনে হয় 1 ঘন্টার মধ্যে আমি দৌড়ে বাসায় গিয়ে পৌঁছাই এবং খুব জোরেও হাঁটতে পারছিলাম না, কারণ 1 ঘন্টা পরেই ফ্লাইট। রাস্তা জুড়ে শুধু স্নো আর স্নো, প্রচণ্ড ঠান্ডা, এর মধ্যে যুদ্ধ আর কি, এরকম কোনো প্ল্যান নেই, কিছু নেই। আর আপনারা তো জানেন একটা ভ্যাকেশনে গেলে অ্যাটলিস্ট মেয়েরা তো আগে থেকে একটা প্রিপারেশন থাকে যে কোন ড্রেস নিব, কোন জুতো নিব, কী নিব সাথে, তাই না? কি এইটা একটা আমার দিন গিয়েছে কয়েকটা, যে পুরো দৌড়ের উপর, কোনো প্ল্যান ছিল না, কিছু না। জাস্ট বাসায় ঢুকলাম, বাসায় ঢুকেই আমার মাথা কাজ করছে না আসলে আমি কী নিব, কি কত কিছুই তো নেওয়া উচিত, কোনটা ছেড়ে কোনটা নিব। জাস্ট চোখের সামনে যা ছিল তাড়াহুড়ো করে সেগুলো প্যাক করে লাগেজ নিয়ে দিলাম দৌড় টু এয়ারপোর্ট। এবং এয়ারপোর্টেও তো ওই সময় প্রচণ্ড জ্যাম, এভাবে সেভাবে করে যাকে এয়ারপোর্টে শেষমেশ পৌঁছলাম। এয়ারপোর্টে পৌঁছানোর পর এবং এই একদিনের মাথায় টিকিট কেনার কারণে আমাকে যেই সাফার করতে হয়েছে সেটা সো কানাডা টু ফ্লোরিডা আমাকে 18 ঘন্টার জার্নি করতে হয়েছে। 3টা ছিল ট্রানজিট। ক্যান ইউ বিলিভ ইট? ও মাই গড! পরে আমি চিন্তা করলাম, আমার যদি এখানে 18 ঘন্টা লাগে আমার কানাডা টু ফ্লোরিডা আসতে, সো আমি তো বাংলাদেশেই যেতে পারতাম, আমি কেন এই কষ্ট করে এখানে আসলাম। যাক, ফেরার পথে আবার এতক্ষণ লাগেনি, 5.5 ঘন্টার মতন লেগেছে। কয়েক মিনিটের একটা শুধু ট্রানজিট ছিল, ওটা বেশ এনজয়েবল ছিল ফিরে আসার জার্নিটা। কিন্তু যাওয়ার সময় ও মাই গড! এতে করি আমরা এখন চক্কর দিচ্ছি আর দেখছি, কারণ আজকে প্রচুর মানুষের ভিড়, কোনো পার্কিং নেই। এই তো, যাক, শেষমেশ ফ্লোরিডায় এসে পৌঁছলাম। ফ্লোরিডায় আসার পরে এত স্ট্রেস গিয়েছে যে কয়েকদিন শুধু রেস্টই নিয়েছি। রেস্ট নেওয়ার পর আজকে বের হয়েছি যে না, এভাবে তো আসলে এত কষ্ট করে আসলাম, এত টিকিট টাকা খরচ করে 3 গুণ 4 গুণ বেশি টাকা দিয়ে, সো একটু যদি ঘুরে না দেখি সেটা তো জায়েজ হয় না আসলে এই ট্যুরটা। যাক, এরপরে আজকে বের হয়েছি এই সেন্ট অগাস্টিন ফোর্ট দেখার জন্যে। সেখানে ক্যাস্টেলো দি সান মার্কোস দেখবো আজ, আপনাদের সাথেও শেয়ার করব।
যে আমরা কি দেখছি। আমরা হচ্ছে যাওয়ার সময় আমরা তো হচ্ছে বাই রোড যাইনি, গিয়েছি বাই এয়ার, যার কারণে হচ্ছে আমাদের গাড়ি নিতে পারিনি। তো ওখানে গিয়ে আমেরিকায় গিয়ে আমরা ফ্লোরিডা থেকে একটা গাড়ি রেন্ট করি। এই তো ওই গাড়ি দিয়েই পরে আমরা ঘোরাঘুরি করি ব্যাক করার আগ পর্যন্ত। আমরা আজকে যাচ্ছি আমেরিকার ফ্লোরিডার সেন্ট অগাস্টিন ফোর্টে, কাস্টেলো দে সান মার্কোসে। ভাই ঘন্টা ধরে আমরা পার্কিং খুঁজছি, পাই না। তো যেতে যেতে আপনাদের সাথে কাস্টেলো দে সান মার্কোসের ইতিহাস কিছুটা শেয়ার করি। কাস্টেলো দে সান মার্কোস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম রাজমিস্ত্রির দুর্গ, একটি বড় স্প্যানিশ পাথরের দুর্গ যা নতুন বিশ্বে স্পেনের দাবি রক্ষা করার জন্য নির্মিত। এটি একটি জাতীয় স্মৃতিস্তম্ভ, 327 বছরেরও বেশি পুরনো এবং সেন্ট অগাস্টিনের প্রাচীনতম স্থাপনা। শেষমেশ আমরা পার্কিং পেলাম এখানে, একটা ব্যাংকের পার্কিং লটে। আসুন এবার জেনে নেই কাস্টেলো দি সান মার্কোসের ইতিহাস কিছুটা। 1672 সালে কাস্টেলো দে সান মার্কোসে নির্মাণ শুরু হয়েছিল এবং 1695 সাল পর্যন্ত 23 বছর স্থায়ী হয়েছিল সেটি। কোকিনের তৈরি এটি শত্রু আক্রমণের জন্য দুর্ভেদ্য ছিল এবং আগুন প্রতিরোধীও ছিল। 1702 সালে দুর্গটি প্রথমবার আগুনের নিচে পড়ে। জেনারেল মুরের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী শহরটি পুড়িয়ে দেয়, কিন্তু ক্যাস্টিলোর দেয়াল ভেদ করতে পারেনি। 1728 এবং 1740 সালে পরবর্তী আক্রমণগুলি একই রকম ফলাফল দেয় এবং ব্রিটিশরা কখনো জোর করে প্রাচীন শহরটি দখল করতে সক্ষম হয়নি। 1763 সালে ফ্লোরিডা প্যারিস চুক্তি স্বাক্ষর করে একটি ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়। এইভাবে ইংরেজ শাসনের 20 বছরের সময়কাল শুরু হয়। বিপ্লবী যুদ্ধের সময় ক্যাস্টিলো একটি সামরিক কারাগার হিসেবে ব্যবহৃত হয়েছিল এবং একসময় এটির দেয়ালের মধ্যে স্বাধীনতার ঘোষণাপত্রের 3 জন স্বাক্ষরকারী ছিল। বিপ্লবী যুদ্ধের শেষে 1784 সালে ফ্লোরিডাকে স্পেনে ফিরিয়ে দেওয়া হয়, যতক্ষণ না 1821 সালে ফ্লোরিডা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঞ্চল হয়ে ওঠে। আমেরিকানরা ক্যারোলিনাসের বিপ্লবী দেশপ্রেমিক জেনারেল ফ্রান্সিস মেরিয়নকে সম্মান জানিয়ে ক্যাস্টিলো ফোর্ট মেরিয়ন নামে ডাকে। মার্কিন যুক্তরাষ্ট্র সরকার 1800 দশকের শেষের দিকে ফোর্ট মেরিয়নকে নেটিভ আমেরিকানদের জন্য একটি কারাগার হিসেবে ব্যবহার করেছিল। এই সময়ে দুর্গে ফ্লোরিডা এবং গ্রেট প্লেন উভয়ের আদিবাসীদের আটক করা হয়েছিল। 1900 সালে দুর্গটিকে আনুষ্ঠানিকভাবে দুর্গের সক্রিয় তালিকা থেকে সরিয়ে নেওয়া হয় এবং 1924 সালে এটি একটি জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে সংরক্ষিত এবং স্বীকৃত হয়। কংগ্রেস 1942 সালে দুর্গটির নাম পরিবর্তন করে স্প্যানিশ নাম কাস্টেলো দে সান মার্কোসে প্রত্যাবর্তন করে। এবার আমরা টিকিট কেটে জাতীয় স্মৃতিস্তম্ভ কাস্টেলো দে সান মার্কোসের ভেতরে প্রবেশ করছি। আমি আগেই আপনাদের সাথে কাস্টেলো দে সান মার্কোসের ইতিহাসটা একটু শেয়ার করে নিলাম, যাতে আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হয়। এবং এখানে প্রায় সব দর্শনার্থী কিন্তু যে আগে পড়ে নিচ্ছে ইতিহাসটা, এতে আপনার খুব সহজ হয় এবং খুব ভালো লাগে। যখন আমরা ভেতরে প্রবেশ করি, সব দেখতে থাকি, তখন ইতিহাসটা একেবারে খাপে খাপে মিলে যায় এবং তখন মেমোরাইজ করতে এবং বুঝতে সুবিধা হয়। ভিউয়ার্স, এইখানে চলে এসেছি, এটা হচ্ছে অগাস্টিন ফোর্ট, দেখতেই পাচ্ছেন। চলুন এবার আপনাদেরকে সাথে নিয়ে ভেতরে প্রবেশ করি। Una pistola de negro.
That plane comes back out. সো আপনারা দেখতেই পেলেন ক্যাস্ট্রো দে সান মার্কোসের রয়েছে বিভিন্ন সুবিধা, এর নির্দেশিত কিছু ট্যুর গাইড আছে এবং সেই সাথে রয়েছে আর যে বিশেষ আরেকটি দিক, আরেকটি দেখার মতন বিষয়, সেটি হচ্ছে কামান গোলা প্রদর্শন। দূর দূরান্ত থেকে মানুষ আসে বহু টাকা খরচ করে শুধু সেটি দেখার জন্য। অস্ত্র প্রদর্শন আছে, আপনাদের সাথে আমি সেটি শেয়ার করব আমার নেক্সট ব্লগে। এবং বেশিরভাগ হচ্ছে দর্শনার্থী যায় সেটি দেখার জন্যে। এছাড়া ক্যাম্পিং, মাছ ধরা, বাইসাইকেল এবং যে কোনো ধরনের স্কেটিং সেখানে নিষিদ্ধ। এবং কি কি হচ্ছে আপনারা করতে পারবেন, কি কি বিষয়ে অনুমতি দেয়া আছে এবং কোনগুলি হচ্ছে নিষেধ করা আছে, সেগুলো আপনি ক্যাস্ট্রো দে সান মার্কোসের ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন। এবং এখানে রয়েছে এন্ট্রি ফি হচ্ছে চেঞ্জও হতে পারে আপনি যখন যাবেন। সো এর আগে ওয়েবসাইটে দেখে নেবেন। এখানে হচ্ছে অ্যাডাল্টের জন্য একরকম, আর যারা অপ্রাপ্তবয়স্ক তাদের জন্য আরেক রকম। এবং পার্কিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে হচ্ছে বলতে পারি, পার্কিং হচ্ছে পাওয়াটা খুবই 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 একটি কষ্টকর বিষয়। আমরা হচ্ছে প্রায় পাক্কা 1.5 থেকে 2 ঘন্টা হচ্ছে শুধু চক্করই দিয়েছিলাম, মানে পার্কিং পাচ্ছিলাম না। আর সেদিন না পাওয়ারই কথা, তো মানুষের ভিড় ছিল, আর তখন তো হচ্ছে ভ্যাকেশন চলছিল, মানে প্রচণ্ড ভিড় ছিল। আমাদেরকে অনেক কষ্ট করে হচ্ছে পার্কিং ম্যানেজ করতে হয় শেষমেশ। তো এই ক্যাস্ট্রো দে সান মার্কোসের পাশাপাশি আরও অনেক কিছু দেখার মতন রয়েছে, আপনারা হচ্ছে ওয়েবসাইট ঘাটলেই পেয়ে যাবেন। তো আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই ক্যাস্ট্রো দে সান মার্কোসের বাকি অংশটুকু আমি আমার নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। সো আজ এ পর্যন্তই। নেক্সট কোনো ব্লগ নিয়ে আসার আগ পর্যন্ত, টিল দেন, বাই বাই।